ঠিক আছে, আজকে ক্লাস শুরু করি। অপূর্ণ কানসারো, হ্যাঁ, শরীফুল ইসলাম অপূর্ণ। ওর ফেসবুক আইডি কি জানো? হ্যাঁ, এছাড়াও গাজী মোহাম্মদ ইয়াসিন কানসারো। ও ও আচ্ছা আচ্ছা। আমাদের ইঞ্জিনিয়ার মাহি। এই বেঞ্চের উপর থেকে নামো। তাহলে আজকে ক্লাস শুরু করি। সেটা হচ্ছে আজকে আমরা দেখব যে কাস্টম পোস্টের কি করে কাস্টম ফিল্ডে ডাটা নিয়ে আসা যায়। তো এটা কাস্টম বাড়ির কাজ ছিল না, এটা করেছেন? হুম, করছেন না? আচ্ছা, আমি এমনি দেখাই দিই হালকা। একই ব্যাপার, পোস্টে যেরকম ঠিক একই, শুধুমাত্র হালকা একটু সমস্যা আছে। সেটা হচ্ছে আমি স্ট্যাক ওভারফ্লোতে এই নিয়ে একটা প্রশ্ন করছিলাম। স্ট্যাক ওভারফ্লোতে আপনি যদি যে কোনো সমস্যায় পড়েন, পোস্ট করার সাথে সাথে অ্যান্সার, মানে খুবই দ্রুত। ও লগ ইন হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো আর আমি যে কোনো সমস্যায় পড়লে এখানে পোস্ট করি, এবং টেকনিক্যাল অ্যান্সারগুলো খুব দ্রুত পাওয়া যায়, যেগুলো আসলে ফেসবুক গ্রুপ বা অন্য কিছু দিয়ে হয় না। কিন্তু একটাই সমস্যা, যে আপনার প্রশ্নটা ইংরেজিতে বোঝাইতে হবে। আমাদের গ্রুপের সুবিধা হচ্ছে যে আপনি বাংলায় লিখলে যে কেউ বুঝে যাচ্ছে। তো আমি একটা পোস্ট করেছিলাম যে কাস্টম পোস্টের কিভাবে এখানে আছে। পোস্ট বাই অথর, কোয়েরি পোস্ট, শর্টকাট, গেট পোস্ট, মেটা, ওয়ার্ডপ্রেস, প্লাগইন। না, ওইটা না। আচ্ছা, এই যে এইখানে এটা নেওয়া হচ্ছে হলো পোস্ট আইডি হিসেবে। আর এছাড়াও গতদিন একটা প্রশ্ন করেছিলাম যে সার্চের ভ্যালু ইউআরএল এ নিয়ে আসবো কি করে। সে জাস্ট এই যে আমার ভ্যালুটা নিয়ে আসার দরকার ইউআরএল এ। তো সেই জন্য এই যে অ্যান্সারগুলা, এটা না, আরেকটা, লেটেস্ট অ্যান্সার্স, কোশ্চেন্স, নিউয়েস্ট। এই তো, এই যে একটা প্রশ্ন করেছিলাম, দেখছেন কত ডিসকাশন এখানে, যে কেন হইলো এটা, কিভাবে হইলো, তারপরে অ্যান্সার পাইছি এখানে। যে তারপর নিচে আরো, মানে এইখানে টেকনিক্যাল ইয়েগুলো খুব সহজেই পাওয়া যায়। উত্তরগুলো অনেক ডেভেলপার আছে যারা এখানে ঘুরে বেড়ায়, উত্তর দিলে পয়েন্ট পাওয়া যায়। এখানে পয়েন্ট সিস্টেম আছে, যেমন এই যে আমার পয়েন্ট 39 রেপুটেশন আর কি। ইয়াহু আনসারের মতো। এখানে ডেভেলপাররা খুব সহজেই, মানে অনেক ডেভেলপার থাকে এখানে যারা এখানে প্রশ্নের উত্তরগুলো দেয়। তো আমরা তাহলে ওটা দেখি। ওয়ার্ম সার্ভার, লোকাল হোস্ট, in the evening, wp admin। তো এখানে যদি আমরা যাই, আমরা নিয়ে আসছি না কাস্টম পোস্ট থেকে এগুলা, কিন্তু এখানে এইটা আমরা সেট করিনি, তাই না? আর এখানে ক্লিক করলে এই যে এইটার কথা বলছিলেন আপনি, তাই তো? এটা করাই আছে, জাস্ট আমাকে ডাইনামিক করতে হবে এই অংশটা। তো এইটার পরেই আমরা অপশন ফ্রেমওয়ার্কে চলে যাবো, অর্থাৎ অপশন ট্রি সেট করে কিভাবে টোটাল থিমটাকে ডাইনামিক করা যায়। তো এখন যাই, আমার টেমপ্লেটটাতে যাই। তো এটা এমন হওয়া উচিত যে আমি যদি ইমেজটা না দেই, সেক্ষেত্রে এটা শো করবে না। অর্থাৎ কাস্টম ফিল্ড দিয়ে যদি এখানে লার্জ ইমেজ না দেই, সেক্ষেত্রে এটা শো করবে না। আবার একইভাবে লিঙ্কের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য, লিঙ্কটা যদি না দেই শো করবে না। আর এখানে লিঙ্কটা হতে পারে সিঙ্গেল পোর্টফোলিওর জন্য, অর্থাৎ পোর্টফোলিওর ডিটেইলে আমরা এখানে যা দিয়েছি ডিটেইলটা হবে। তো এখন তাহলে আমরা এখানে যাই, wp কন্টেন্ট থিমস ইন দ্য ইভিনিং। এখানে আমরা
টেমপ্লেট ওয়েলকামে আমরা ওটা করেছি না, অর্থাৎ ঠিক এই জায়গায়, তাই না? তো এখন এইখানে আমরা কাস্টম যে মেটাটা নিয়ে আসব, অর্থাৎ কাস্টম ফিল্ড থেকে এই ডাটাটা এবং এই ডাটাটা, তাই না? এই দুইটা ডাটা নিয়ে আসবো না? তো এই দুইটা ডাটা নিয়ে আসার সময় প্রথমত আমরা এইখানে কাস্টম ফিল্ডের জন্য একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবলটা হচ্ছে যে আমি নিলাম $, প্রথমে নিলাম যে লার্জ ইমেজ, পিএইচপি নেই, $large image is equal to, এখানে আমি গেট পোস্ট মেটা যেটা নিয়েছিলাম, কোন টেমপ্লেটে নিয়েছিলাম, এটা পেজে না? এগুলো সেভ রাখবেন, তাহলে পরবর্তীতে আর সুবিধা হবে আপনাদের। হ্যাঁ এই তো, হ্যাঁ এই যে এটা নিলেই হবে, গেট পোস্ট মেটা পোস্ট আইডি। এবার আমি কোন মেটাটা নিয়ে আসতে চাচ্ছি, সাপোজ আমি লার্জ ইমেজ নামেই, আমার মেটা কিটা হবে লার্জ ইমেজ নামেই, ঠিক আছে? আর এবার আমি এইখানে এবার ভেরিয়েবল দিয়ে দিব, যদি এইটা থাকে সেই ক্ষেত্রে, হ্যাঁ চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে, লার্জ ইমেজ হবে, তাই না? যদি লার্জ ইমেজ হয় পিএইচপি ইকো এই যে HREF, তাই না? এখানে চেঞ্জ হবে পিএইচপি ইকো লার্জ ইমেজ, তারপরে এখানে শেষ হবে। আমি কপি করে নিয়ে আসি, ইফ ইনডিফ ইলস আমাদের দরকার না, অর্থাৎ আমরা কোনো ডিফল্ট ভ্যালু এখানে রাখবো না। ঠিক একইভাবে এখানে আমি দিলাম পোর্টফোলিও লিংক। এখানে আবার আমি চাচ্ছি যে যদি আমি এক্সটার্নাল লিংক দেই সেক্ষেত্রে এক্সটার্নাল লিংকে যাবে, আর যদি এক্সটার্নাল লিংক না দেই সেক্ষেত্রে আমার এই সিঙ্গেল পোস্টে চলে যাবে, অর্থাৎ সিঙ্গেলে চলে যাবে। সেই ক্ষেত্রে আমি এখানে এই যেটা এলস ব্যবহার করতে পারি, তাই না? অর্থাৎ এখানে আমি দিলাম এলস, এবার আমি এটাই কপি করে নিলাম, নিয়ে এখানে দেব পিএইচপি পারমালিংক, অর্থাৎ যদি লিঙ্ক দেয় সেক্ষেত্রে লিঙ্কে যাবে, আর যদি লিঙ্ক না দেয় সেক্ষেত্রে কি হবে? না বুঝতে পারলে প্রশ্ন করবেন। হ্যাঁ আচ্ছা, যদি পোর্টফোলিও লিংক নামে কোনো কাস্টম ফিল্ড থাকে সেই ক্ষেত্রে পোর্টফোলিও লিংকে সেই কাস্টম ফিল্ডের সাথে এটা লিঙ্কিং হবে। আর যদি আমি লিংক না দেই অর্থাৎ পোর্টফোলিও এটা যদি ফলস হয় সেক্ষেত্রে আমার দা পারমা লিংক অর্থাৎ সিঙ্গেল পোর্টফোলিও পেজে চলে যাবে। বুঝতে পারছেন কনসেপ্টটা? কেউ যদি না বুঝে থাকেন প্রশ্ন করবেন, হ্যাঁ কেউ যদি না বুঝে থাকেন বলবেন, ঠিক আছে? কিন্তু চুপ করে থাকবেন না, চুপ করে থাকলেই কিন্তু শিখতে পারবেন না। না বুঝতে পারলে আমি আবার বলছি, যারা বুঝতে পারছেন তাদেরও ঝালাই হয়ে গেল, আপনিও শিখে নিলেন। তো সবাই বুঝতে পারছেন? ওকে, পোর্টফোলিও লিংকের এই যে এটা না, তাহলে আমরা এটা এইভাবে সেট করলাম। তো এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে কোনো আইকনই এখানে আসে নাই। কেন আসে নাই? যে আমরা এখানে সেট করি না। আচ্ছা, এটা আসছে কারণ এটা যে আমরা না দিলে লিঙ্কিং আসবে। তো আমরা তাহলে এখন একটা আইকন টেস্ট করে দেখি। প্রথমত আমরা এখানে দিব লার্জ ইমেজ, মনে করেন সিট এমেট ওয়েবসাইট, এটা কোথায় আছে? এইটা প্রথমটাতে আমরা এখানে কাস্টম ফিল্ড অ্যাড নিউ, আর একটা ইমেজ আপলোড তো করাই আছে, সেই ইমেজটাকেই জাস্ট লিঙ্কটা নিয়ে আসি। এইটার লিঙ্কটা পাবো এই যে কাস্টম ফিল্ড দিয়ে আমি লিঙ্কটা দিলাম। তো এটা দিয়ে শো করে দেখি যে আগে আমার এটা আসছে কিনা। আসছে, তাই না? এখন ক্লিক করলে আমাদের ওই ইমেজটা বড় আকারে দেখাবে।
আর এবার আমরা নিচের অপশনটা চেঞ্জ করি, অর্থাৎ পোর্টফোলিও লিংক আমি google.com এ দেই, অ্যাড নিউ http অন্যদিনের মতো তানভীর কিন্তু আজকে ঘুমাচ্ছে না, এই জন্য বুঝতে পারছে। অন্যদিন তো ঘুমাই, নাক ডাকা শব্দে মাঝে মাঝে তো ইউটিউবে যারা দেখে তারা তো ভয় পেয়ে যায় যে এই কি শব্দ আসলো। আচ্ছা, তাহলে এটা যদি google.com এ যাই আমরা বুঝবো যে আমরা সফল হইলাম। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখানে কেন আমরা এইভাবে ব্যবহার করলাম। অর্থাৎ এটা কিন্তু টোটালি ডাইনামিক, যদিও এখন আমরা ইউআই যুক্ত করি নাই। ইউআই যুক্ত করার সময় দেখবেন যে একদম এই জিনিসগুলো এত ভালো হয়ে যাচ্ছে, দেখতেই মন চাচ্ছে। তো তাহলে সেই জিনিসটা আমরা এখন করব। আর কিছু কি বাদ আছে আপনারা বলেন তো? হ্যাঁ, এগুলো থিম অপশন থেকে আনবো। ঠিক আছে, এইগুলো থিম অপশন থেকে আনবো। ফ্লিকারে জাস্ট এখানে যদি দেখি, আপনার এখানে দেখবেন অ্যাসেটস জেএস, এখানে ফ্লিকারের জন্য একটা এই যে ফ্লেক্স স্লাইডার, হ্যাঁ ফ্লিকার ফিড, এই ফ্লিকার ফিডটা আবার অ্যাক্টিভ করা আছে কোথায়? মেইন জেএস স্ক্রিপ্ট জেএস। এখানে দেখবেন যে ফ্লিকারের জন্য কোথায় 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 লেটেস্ট নিউজ ফ্লিকার ফিড, এই যে এই আইডিটা যার আইডি হবে সেই আইডি থেকেই ফ্লিকারের ইমেজগুলো আসবে। আইডি পাওয়ার জন্য এখানে আপনি গুগলে সার্চ করবেন গেট ফ্লিকার আইডি, এই যে গেট ফ্লিকার আইডি দিয়ে, এই যে এই ওয়েবসাইটটা মনে রাখবেন idgettr.com, এটা দিয়ে ফ্লিকারের আইডি খোঁজা হয়। অর্থাৎ ফ্লিকারের একটা এইরকম আইডি লাগে, ইউজার নেম টু আইডিটা কনভার্ট করে নিতে হয়। যেমন আমার ইউজার নেম হচ্ছে, এবার ফাইন্ড করলে আমার আইডিটা এখানে চলে আসবে, এই যে আমার আইডিটা। ঠিক আছে, আমার পাবলিক ফটোগুলো এখানে দেখা যাবে। দেখি তো এখানে ইয়াহুর আইডি চলে আসবে, এখানে ইয়াহুর আইডি চলে আসছে। তো এখন যদি আমি ইয়াহু আইডি দেই, আচ্ছা ছবি না হয় আমরা নাই টেস্ট করলাম, আমরা তো বুঝে গেছি ছবি আসবে, কারণ দেখা যাচ্ছে গরিব মানুষের ছবি যদি চলে আসে তাহলে আমাদের জন্য একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা সেটা না হয় নাই দেখলাম। ঠিক আছে, আমরা বুঝলাম যে এখানে আইডি চেঞ্জ করলে ওই আইডি থেকে ইমেজ আসবে। ঠিক আছে, এইটুকু আমরা তো জ্ঞানী আছি, তাই না? তো ছোট বাচ্চা না। এখানে কেউ ফিডার নিয়ে আসছে নাকি? আসছেন? নিয়ে আসে নাই, তাহলে আমরা বুঝবো যে এখানে আমরা বুঝতে পারছি। তো তাহলে আমরা যদি এই অপশনটা ডাইনামিক করে দেই থিম অপশন থেকে, যে ইনসার্ট ইউর আইডি হেয়ার, তাহলে সে যে কোনো ইচ্ছা দিতে পারবে। ক্লিয়ার? ওকে, তো তাহলে এখন আমরা থিম অপশনে চলে যাই। যদিও কিছু এটা প্র্যাকটিস করা হয়েছিল না, না? আচ্ছা, এটা প্র্যাকটিস বলতে সমস্যা করছিল এই যে আমরা এখানে চেঞ্জ করেছিলাম না, তো এই জন্য সমস্যা করছিল, বুঝছেন? আমরা শুধু চেঞ্জ করছিলাম যে ওইখানে, এখনই দিয়ে দিই ওইটা, শুধু ওই যে ডলার সাইনের জায়গাতে ওইটা ইয়ে হবে। যেমন এইটা কেটে দিব, এটাও কেটে দিব, এটাও কেটে দিব। কোনটা এটা? ও না, এটা না। আচ্ছা, এটা আছে ফুটারে যাই, এইটা আছে কোথায়? এই যে কোয়েরি, এইটা হবে না। আর এছাড়া এইখানে আমি চেঞ্জ করি এইচ যে কোয়েরি রিপ্লেস অল। আচ্ছা, এটা দিলাম। আর এবার ওই যে স্ক্রিপ্ট অ্যাসেটস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা গতদিন চেঞ্জ করছিলাম না। রিপ্রিন্ট দিয়ে করলে আবার সব হয়ে যাবে। তো আমার যে জায়গায় দরকার, দেখা যাচ্ছে যে কোয়েরি প্লাগইন ফাইলের মধ্যেও যদি থাকে সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। তাহলে এখন আমাদের কাজ করবে। তো ফাংশন পিএইচপি তো এই কোডটা দিয়ে দিই। ফাংশন পিএইচপি কোডটা ছিল না? মুছে দিছিলাম না? আচ্ছা, নিয়ে আসি। কোথায় থেকে যেন নিয়ে আসছিলাম? হুম,
আচ্ছা, এইখানেও আছে। এই তো, এটা নেই। এখানে নিচে থেকে নিছিলাম, মনে আছে আমার। এই থ্রেডের নিচের একটা কোড দেয়া ছিল, এটাও নিয়ে আসি। এটা তো অনেক বড় করে দেওয়া আছে। এখানে আবার বলা আছে সার্ভার থেকেও তুমি যদি চাও নিতে পারো। আমরা সেটা করব না। না না, আমরা ওয়ার্ডপ্রেসেরটাই নিব। এই তো, হ্যাঁ, এখান থেকে ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা সেটা আসবে। তাহলে এখন যদি সব কাজ করে বুঝবো যে ঠিক আছে, কাজ করছে না। না, আচ্ছা, দেখতে স্লাইডার এবং টেস্টিমোনিয়াল আমি আগে দেখে আসি যে কোয়েরি আসছে কিনা এখানে। ফাইন্ড, হ্যাঁ, যে কোয়েরি না, আসে নাই। যে কোয়েরি মাইগ্রেট, হ্যাঁ, এটা কোথায় আসছে? ফুটারে নিছি না আমরা। ও সরি 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 সরি, এটা হচ্ছে আমরা ডাব্লিউপি হেডারেই তো আছে, কিন্তু এটা ফুটারে আসলো কেন? ফুটারে আসছে এই জন্য। এটা আমাদের যে কোয়েরিটা নিতে হবে হচ্ছে হেডারে। হ্যাঁ, এখানে একটা কোড আছে, এই যে এইখানে। হ্যাঁ হ্যাঁ, এইখানে যে একই সমস্যা। আচ্ছা, একটা কাজ করি, আমার এই প্লাগইনের থেকে নিয়ে আসি। এই জন্য ওয়ার্ডপ্রেসের দু একটা প্লাগইন থাকে খুব ভালো আর কি। এখন এই যে সোর্স নিতে পারবো, ppm লাইটবক্স। এই প্লাগইন কত ডাউনলোড হয়েছে? 1780 বার। এটা যদি এতবার সেল হইতো তাহলে কত মজা হইতো। ও তো আমার থেকে কপি করেছে মনে হয়, এটাই না? কিন্তু কিন্তু অ্যাডাকশন ইনিশিয়ালি দেওয়া আছে, আর ওটা হেডে দেওয়া আছে না? ও, বুঝতে পারছি। আচ্ছা, এটাই নেই। ফাংশন কিন্তু চেঞ্জ করতে হবে। ভবিষ্যতে যদি এই থিমে কেউ এই পিপিএম লাইট বক্স অ্যাড করে তাহলে ফাংশনে মিলে যায়, ফ্যাটাল এরর আসবে, বুঝছেন? হবেই তো। আমি একজন অনেক ভালো ডেভেলপার, বুঝছো? হবে না মানে যাবে কোথায়? তোমরা হাসছো কেন? আমি কি ভালো ডেভেলপার না? ইস, হ্যাঁ, এইটাই সমস্যা আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ওটাতে যাই। তো তার আগে একটু বলে নেই যে কেন অপশন ফ্রেমওয়ার্ক থিমে অ্যাড করব। এই যে আমাদের রাজশাহীর ভাই বলেছিলেন, নামটা ভুলে গেছি, মনে করাই দেন। রাজশাহী রাশেদ। রাশেদ আপনার নাম? হ্যাঁ, মাসুদ। আপনার ফুল নাম কি? আর ওই ইয়েতে দেওয়া আছে কি রিক মাসুদ, রিস মাসুদ। ও, রিস মাসুদ মানে আপনার অনেক টাকা পয়সা, তাই তো? ও, মানে হবে আর কি ভবিষ্যতে, এই জন্য আগেই দিয়ে রাখছেন, তাই তো? যেমন আমি এখনই বলে বেড়াই যে আমি নোবেল পাবো, ভবিষ্যতে তো একসময় পাবোই, তাই না? এখন এসে বলছি ভবিষ্যতে সত্যিই পাই গেলাম। সেরকম উনি অনেক ধনী হবেন ভবিষ্যতে, এই জন্য আগেই দিয়ে রাখছেন। ও, আগেই বুক দিয়ে রাখছেন যাতে অন্য কেউ না নেয়। ডোমেইনে বুক দেওয়া আছে rismasood.com। বাহ, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। এটা একটা ভালো পয়েন্ট কিন্তু আসলে, বাচ্চাদের নাম রাখার আগে যে ওদের মানে ওই .me এই ডোমেইন ফ্রি আছে কিনা, কেউ নাম রাখতে গেলে বলতে হবে থামেন থামেন থামেন, হুই চেক করে আসি যে এই ডোমেইন ফ্রি আছে কিনা, তারপরে নাম রাখি। আচ্ছা, তো আমরা অপশন ফ্রেমওয়ার্ক বা অপশন ট্রি যাই বলেন না কেন, এইসব কেন ব্যবহার করব? শুধু শুধু থিমে ঝামেলা বাড়ানো, অনেক ফাইল অ্যাড করা কেন করব? তো এই যে এখানে আপনার একটা ইমেজ আছে, সেই ইমেজের এখানে আমরা চাচ্ছি যে একটা ইউআই আসবে, এখানে ক্লিক করলে ইমেজটা আপলোডার আসবে, যেমনটা আসছে আমাদের এই যে ফিচার্ড ইমেজের ক্ষেত্রে। এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা খুব সহজে ইমেজ আপলোড করে দিচ্ছি, কারণ ইউজার কিন্তু ইমেজ আপলোড করবে, ইমেজের লিঙ্ক নেবে, তাহলে তো তাকে দিয়ে আপনার থিম ডেভেলপ করার দরকার নাই। সে নিজেই থিম ডেভেলপমেন্ট করে কাজ করতে পারে, সে পারে না বলেই আপনার কাছে দিছে, তাই না? এছাড়াও যখন আপনি থিম সাবমিট করবেন কোথাও, যেখানেই হোক না কেন, সেখানে আপনার থিম সাবমিট করতে হলে এরকম ইউআই দিতে হবে। ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস। এখানে আমরা ইউআই কি দিতে পারি? এই থিমটাতে মনে করেন যে এখন
দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালাইটিক্স থাকে। আমি যদি ওয়ার্ডপ্রেসের সাইট দেখি সেক্ষেত্রেও এখানে যদি আমি সার্চ করি ANAL, এই যে গুগল অ্যানালাইটিক্স, দেখছেন এই কোডটা আছে, অর্থাৎ এই যে কোডটা, এই কোডটা পাই হচ্ছে গুগলে রেজিস্ট্রেশন করে একটা সাইট কতটা ভিজিট হলো সেটা ট্র্যাকিং করার জন্য। এরকম গুগল অ্যানালাইটিক্স হতে পারে। আপনার সাইটের স্পিড বাড়ানোর জন্য কিছু কিছু স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্ট দেওয়া লাগতে পারে। বা দেখা যাচ্ছে যে আপনার একটা ছোট্ট মাইনর চেঞ্জ, অর্থাৎ সে আপনার এই সাইটটাতে গেল, সে চাচ্ছে যে এই লিঙ্কটাতে সে হচ্ছে চেঞ্জ করবে। হোভারে গেলে যে কালারটা হচ্ছে, কালারটাই যে এখানে আছে লাইন নম্বর 74, তো সে এটা জাস্ট এটা চেঞ্জ করবে, এই জন্য সে কি থিম এডিট করতে যাবে? যাবে না। তো আমরা যদি অপশন দেই যে কাস্টম সিএসএস সে দিতে পারবে, এরকম অপশন। তারপরে আপনার স্লাইড গুলো সে এক এক করে দিল। যদি আমরা কাস্টম পোস্ট থেকে আনছি, আমরা চাচ্ছি থিম অপশন থেকে ওটা নিক। অথবা সে চাচ্ছে যে নির্দিষ্ট কিছু সেকশন বন্ধ করতে। মনে করেন যে সে একটা কাজ করবে যেটাতে একটা থিম বানাবে, একটা কোম্পানির জন্য একটা সাইট করবে যেখানে স্লাইডার হবে না। আবার দেখা যাচ্ছে একই থিম ব্যবহার করে আরেকটা কোম্পানির থিম মানে ওয়েবসাইট বানাবে, সেখানে স্লাইডার হবে। তো সেই জন্য তাকে তো কোড জানা লাগবে, নাহলে তো সে স্লাইডার মুছতে পারবে না। কিন্তু আমরা যদি এমন অপশন দিতাম যে থিম অপশন থেকে জাস্ট ক্লিক করে হাইট স্লাইডার বা শো স্লাইডার, সেক্ষেত্রে সে এটা ঠিক করে ফেলতে পারতো ওইখানে এক ক্লিকেই। ঠিক একইভাবে যে এইখানে আপনার কালার চেঞ্জের অপশন, এই যে ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলো যদি এখন লিঙ্কিং করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ফুটার পিএইচপি এডিট করতে হবে। তো ফুটার পিএইচপি এডিট করা মানে সে থিম ডেভেলপার, তাই না? তো সে যদি এটুকু না জানে তাহলে তো সমস্যা। এই জিনিসগুলো আমরা একটা জায়গা করে সেই জায়গাতে এই লিঙ্কগুলো দিতে পারি, যেখানে সে হচ্ছে জাস্ট তার লিঙ্কগুলো কপি পেস্ট করে এখানে দিল, এখানে শো করলো, এরকম থাকবে। তো এই জিনিসগুলো যুক্ত করার জন্য আমরা ফ্রেমওয়ার্ক ব্যবহার করব, যে এই অপশন ফ্রেমওয়ার্কগুলো। তো এর মধ্যে সবচাইতে সহজ ফ্রেমওয়ার্ক আমার কাছে মনে হয়েছে যে অপশন ট্রি, যেটা থিম ফরেস্টের স্পন্সর্ড বাই থিম ফরেস্ট। তো যেহেতু স্পন্সর্ড বাই থিম ফরেস্ট, সেহেতু এটা ট্রাস্টেড, অর্থাৎ এটা যদি আমরা ভালোভাবে শিখে ফেলতে পারি। আসলে একটা থিম চলে কিন্তু থিম অপশনের উপরে ভিত্তি করেই, অর্থাৎ একটা ইউজার যখন থিম কেনে তখন সে দেখে নেয় যে এই থিমটার অপশন কিরকম আছে, ঠিক আছে? সেই ভিত্তিতেই কিন্তু একটা থিম মার্কেট প্লেসে বিক্রি হয়। আপনি অনেক সুন্দর ডিজাইন করছেন, ভালো করছেন, কিন্তু যে একটা নর্মাল ইউজার সে যদি এডিটই না করতে পারলো সেটা, তাহলে তার এত সুন্দর ডিজাইন নিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আপনি যদি দেখেন যে অ্যাভাডা ওয়ার্ডপ্রেস থিম নামে একটা থিম আছে, সেই থিম যদি দেখেন, এই একটা থিম কতবার সেল হয়েছে দেখলে আপনার চোখ কপালেরও উপরে ছাদ ভেঙে উপরে উঠে যাবে, ঠিক আছে? তো এটা দেখেন কতবার সেল হয়েছে, 50,000 বার এটা সেল হয়েছে। এটা হচ্ছে দাম 55। তাহলে যদি গুণ করে দেখেন যে এক থিমে কোটি কোটি টাকা ইনকাম করছে। কেন করছে? যাই হোক, আচ্ছা হিসাব করছো, ভালো করছো। হিসাব করে সে দেখা যাচ্ছে সে পায়ের লাথির আঘাতে তোমার ছাতু পরে সব ভাঙিয়ে যাইতে পারে, ঠিক আছে? ল্যাপটপ পায়ের নিচে রেখে কিন্তু হিসাব করো না, ঠিক আছে? তো এইখানে থিমটা বিক্রি হওয়ার কারণই হচ্ছে যে এই থিমটা কিনলে আপনি যে কোনো ধরনের সাইট করতে পারবেন। তাদের প্রচুর প্রচুর অপশন আছে এখানে, রেটিনা রেডি, এই যে অ্যাডমিন প্যানেলের কথা যেটা বললাম, যে আপনি কালারগুলো ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, শর্টকাট জেনারেটর আছে, মানে প্রচুর প্রচুর যে অপশনগুলো আছে, অপশন শেষ করা যাবে না, ঠিক আছে? এই যে দেখেন কত অপশন, আপনি পড়ে শেষ করতে আপনার একদিন লাগবে, ঠিক আছে? যা 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 অপশন আছে। তো এই যে অপশনগুলো, অর্থাৎ একটা থিমটা কিন্তু ব্যাপক আহামরি তা কিন্তু না। অর্থাৎ আপনি যদি দেখেন, আমি আপনাদের লাইভ প্রিভিউ দেখাই, এই থিম আপনাদের তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। এইখানে দেখেন যে এই একটা থিম, আমি এটা ক্লোজ করে দিই। আচ্ছা, এই যে একটা থিম, এই থিম তৈরি করতে এই যে শেষ, থিম কিন্তু শেষ, বুঝতে পারছেন? এখানে আসার পরে এইটুকু আসার পরে এটুকু আসার পরে এটুকু আসার পর থিম শেষ। মানে এই থিমটা এতবার বিক্রি হয়েছে। কিন্তু এটা যদি আপনি তৈরি করেন, খুব বেশি হলে আপনার কত সময় লাগবে? না একদিন সময় লাগলো। তো এই থিমটা সেল হওয়ার একটাই কারণ, যেটা হচ্ছে আপনি ইচ্ছা মতো হোম পেজের কত ভেরিয়েশন দেখছেন, এত রকম হোম পেজ হবে। তারপরে স্লাইডার, কত রকমের স্লাইডার আছে এর মধ্যে। হেডার, কত রকমের হেডার আপনি চান। পেজ, কত রকমের পেজ টেমপ্লেট আপনি চান। পোর্টফোলিও, অর্থাৎ প্রত্যেকটা পেজে দেখা যাচ্ছে যে কমপক্ষে এটার মধ্যে প্রায় 250 রকমের আপনি ওয়েবসাইটে একটা দিয়েই তৈরি করতে পারবেন। জাস্ট 250 রকম আছে। এবার 250 থেকে
ইনটু আপনি 250 করেন, কত হয়? এত রকমের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। তারপর যদি কালারগুলো ধরি, তাহলে ওই 250 ইনটু 250 ইনটু কালারের, পৃথিবীতে কালারের সংখ্যা 26,000 প্লাস, 26,000 প্লাস ধরেন, কত রকমের আপনি করতে পারবেন, অনেক রকমের করতে পারবেন। তো এটাই হচ্ছে কথা, যে আপনার থিমে যদি এইরকম অনেকগুলো অপশন থাকে, সেক্ষেত্রে আপনার থিমটা মোস্ট সেলিং থিম হবে। যেমন আমরা এখানে করতে পারি যে টেস্টিমোনিয়াল যে ক্যাটাগরি হবে, এখানে কি ব্যাপার, ও সিকিউরিটি দিছিলাম, এখানে টেস্টিমোনিয়াল, এখানে যদি আমি ক্যাটাগরি দিয়ে দিতে পারি, তাহলে ইউজার খুব সহজেই এখানে ক্যাটাগরিটা সেট করতে পারলো। তো এই যে এইসব জিনিসগুলো আপনাদের অপশন মাধ্যমে করতে হবে। তো এই অপশন মাধ্যমে করার জন্য আমরা যেই প্লাগইনটা ব্যবহার করব সেটা হচ্ছে অপশন ট্রি। তো আমরা আজকে বেসিক কিছু কাজ দেখব অপশন ট্রি দিয়ে। তো wordpress.org এ সার্চ করতে পারেন। অপশন ট্রি করার পরে আমরা আরো কিছু অ্যাডভান্সড কিছু আছে, যেহেতু আপনারা অ্যাডভান্সড, আমি একটু তাড়াতাড়ি যাব, সেহেতু আমি আপনাদের আরো কিছু মানে প্লাগইনও দেখাইতে পারবো। তো ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এবার আপনি আপনার যে থিম, সেই থিমে অপশন ট্রি নামের যে ফোল্ডারটা, সেটা রেখে দিবেন। এটা আমরা প্লাগইন হিসেবে না, থিমের সাথে ইন্টিগ্রেট করে দেব। তো এটা দিয়ে দিলাম। এরপরে অপশন ট্রি এর মধ্যে আমার এই ওটি লোডারটা ফাংশনে ইনক্লুড করতে হবে। ওটি লোডারটা ফাংশনে ইনক্লুড করতে হবে এবং এর সাথে আরো কিছু স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টগুলো যুক্ত করতে হবে। তো এটা যদি আপনি দেখতে চান, সেই ক্ষেত্রে ফেসবুকে একটা ডক আছে না, এটার ডকটা আমি বের করি। হ্যাঁ, ফাইলস, আমার আবার ফেসবুক নষ্ট, এই যে লোড হবে না আর, এখন হবে কিনা জানি না, ও হচ্ছে এখন। হ্যাঁ, এখানে আছে, সেটা একদম শেষে আছে। তাহলে এই যে এটা অপশন সহজ বেশি, কিন্তু এটার মেটা বক্স নাই, অর্থাৎ মেটা বক্স ইউআই এর জন্য আপনাকে আলাদা আবার ব্যবহার করতে হবে। এভাটাতে অপশন ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়েছে, মেটা বক্সের জন্য ওরা আবার আলাদা কাস্টম কোডিং করে নিজেরাই ফ্রেমওয়ার্ক বানিয়েছে। তো এই জন্য আমরা এটা প্রথমে ইউজ করা দেখব তারপরে। আচ্ছা, তো আমি এইখানে যেই কোডটা আছে এইটা দিয়ে অ্যাক্টিভ করতে হবে। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা কোড। ফাংশনে গিয়ে প্রথমে আমি এখানে জায়গা করে নিয়ে এখানে এটা দিলাম। তো এটা অ্যাড ফিল্টার ওটি শো পেজেস, এইটা হচ্ছে ডিফল্ট ভাবে যদি আমি এটা নান করে রাখি, তারপরে দেখাচ্ছি, এটাও নান করে রাখি, এটাও নান করে রাখি, আর এটা তো আমাদের এখন হবে না। তাহলে আমাদের যেটা আমি কল করতে বলেছিলাম সেটা কোনটা? ওটি লোডার। ওটি লোডারটা আছে কোথায়? অপশন ট্রি, তারপরে ওটি লোডার। যে কোনো ফাইল ফাংশনে যদি কল করতে চান, সেক্ষেত্রে আপনাকে ইনক্লুড ওয়ান্স করে ওটা কল করতে হবে। কল করে এবার ওটি লোডার নামে আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমার কি চেঞ্জ হবে সেটা যদি আমি একটু দেখে আসি। ড্যাশবোর্ডে গেলে আমাদের এই যে অ্যাপেরিয়েন্স, এখানে গেলে থিম অপশন নামে একটা পেজ আসবে। সেই পেজে দেখেন এখন কোনো সিএসএস নাই, আছে? কোনো সিএসএস নাই। তো সিএসএস দেওয়ার জন্য আমাদের এইখানে থিম মোডটা অন করে নিতে হবে, যাতে আমাদের সিএসএস পাই, এবং আমাদের শো নিউ লেআউট এটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে দেখবেন যে এখানে আপনার সুন্দর ইউআই চলে আসছে, অর্থাৎ ইউজার ইন্টারফেস এখানে চলে আসছে। অর্থাৎ এই দুইটা আমাদের কাজে লাগে বিভিন্ন স্ক্রিপ্টগুলো, জাভা স্ক্রিপ্টগুলো কল করার জন্য। যেমন ডাব্লিউপি হেড, ডাব্লিউপি ফুটার আছে না, ঠিক সেই রকম। আর ওটি শো পেজেস এখানে হচ্ছে যে আপনি যখন ডেভেলপমেন্ট মোডে থাকবেন তখন আপনার কিছু কোড সোর্স লাগবে, সেটা আপনি পাবেন অপশন ট্রি। এখান থেকে ডকুমেন্টেশন, এই যে এই ডকুমেন্টেশনগুলো পাইলেন, অর্থাৎ আপনার কি কি টাইপ হতে পারে, অপশন টাইপস, অপশন টাইপ কি কি হতে পারে, সেইগুলোর এখানে স্যাম্পল কিছু কোড দেওয়া আছে, যেগুলো আমাদের সবসময় এগুলো লাগবে। এরপরে আছে ফাংশন রেফারেন্স, কি করে আপনি অপশন ট্রিকে কল করবেন সেটা। থিম মোড, অর্থাৎ থিম মোড আপনি এনাবেল করতে হলে আপনার এই যে যেটা বললাম, শো পেজেস, রিটার্ন ফলস, নিউ লেআউট, যেটা থিম মোড, এই যে যেগুলো আমি ব্যবহার করলাম সেগুলো। এই ডকুমেন্টেশন যদি আপনি অফ করতে চান, অর্থাৎ যখন আমরা ডেভেলপমেন্ট মোডে থেকে প্রোডাকশন মোডে চলে যাব, তখন আমরা এটা অফ করে রাখবো, কারণ ইউজারকে বুঝতে দেওয়া যাবে যে আমি এটা অপশন ফ্রেমওয়ার্ক ব্যবহার করছি। ইউজারকে তো এত বুঝতে দেওয়ার দরকার নেই, তাই না?
তো এখন আমি যদি ড্যাশবোর্ড রিফ্রেশ করি দেখবেন যে এই ডকুমেন্টেশন মেনুটা আর নাই, অর্থাৎ ওই ফাংশনটা দিয়ে শুধুমাত্র শো পেজেস ফাংশনটা দিয়ে ডকুমেন্টেশন হয়। তো আমরা এখন রাখি ওইটা, তাই না, কারণ আমাদের ডকুমেন্টেশন তো লাগবে। তাহলে অপশন ট্রি কিভাবে ইনস্টল করে বুঝতে পারছেন? আচ্ছা, এবার অপশন বিল্ড আপ করা দেখাই। প্রথমে আমরা থিম অপশন তৈরি করে আমরা করি হচ্ছে এই যে এই চারটা ডাইনামিক করে, অর্থাৎ আমরা থিম অপশন থেকে দিব আর এখানে আমাদের লিঙ্কটা চলে আসবে। তো সেই জন্য প্রথমে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে অ্যাসেটস, থিম মোড, এখান থেকে একটা ডেমো থিম অপশন আছে, সেই ফাইলটা কপি করবেন, রাইট ক্লিক করে কপি, তারপরে আপনার থিমের মধ্যে একটা ফোল্ডার করবেন, নাম হবে আইএনসি, এই নামটাই দিবেন, অন্য কোনো নাম দিবেন না। আইএনসি মানে কি বলেন তো? ইনক্লুড। আসলে আমার থিমের অন্যান্য ফাংশনগুলো এখানে ইনক্লুড করব। তো এটা ডেমো থিম অপশন না রেখে আমি দিলাম থিম অপশন। আর এবার রিকোয়ার ওয়ান্সে আমি ওটাকে চিনিয়ে দিলাম। এটা অপশন 3 হবে, ইনক্লুডস থিম অপশন। তো এই ডেমো থিম অপশনে এমনি ডেমো কিছু কোড দেওয়া আছে, যেই কোডগুলো আপনার পরবর্তীতে লাগবে। যেমন এখানে আপনি কি কি অপশন ট্রি ব্যবহার করতে পারবেন সেগুলো সব লিস্ট এখানে দেওয়া আছে, যেমন ব্যাকগ্রাউন্ড, ক্যাটাগরি, চেক বক্স, কালার পিকার, যেমন এই যে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবে ফটোশপের মতো। তারপরে এখানে সিএসএস যুক্ত করার জন্য কাস্টম পোস্ট, যেটা রেজিস্টার করা হয়েছে সেটা চেক বক্স, কাস্টম পোস্ট এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ পোস্ট সিলেক্ট করতে পারবেন। লিস্ট আইটেম এখানে আপনি দিতে পারবেন, যে কোনো লিস্টই আপনি এখানে করতে পারবেন। তারপরে এখানে আছে পেজ চেক বক্স, কোন কোন পেজ, এখানে চেক বক্স, পেজ সিলেক্ট, এই জাতীয় যে অপশনগুলো আছে। তো আমরা তো এগুলো ব্যবহার করবো না, এই জন্য আমরা কেটে দিব, আমাদের নিজেদের মতো অপশন তৈরি করব। তো আমরা এখানে তৈরি করি সাইটের অপশন। আপনি প্রথমে ভাগ করে নেবেন যে কি কি অপশন হতে পারে একটা সাইটের হতে পারে জেনারেল সেটিংস, সোশিয়াল সেটিংস, তারপরে ফুটার সেটিংস, এই টাইপের আর কি, স্ক্রিপ্ট, কাস্টম স্ক্রিপ্ট। তো আমরা যেগুলো যেগুলো লাগবে সেগুলো যুক্ত করব, পরবর্তীতে একটা লিস্ট করার চেষ্টা করব যে একটা থিম ফারেস্টে সাবমিট করার জন্য উপযোগী থিমে কি কি অপশন শিখলে আমাদের মোটামুটি আমরা ধরতে পারি যে আমাদের মোটামুটি মানের শেখা হয়েছে, এরকম একটা টার্গেট নিলে তাহলে সবাই ওটা শিখতে পারবে। তো আমি এজন্য একটা লেআউটও করছি যে নতুন যে থিম ফারেস্টের থিমগুলো আছে সেগুলো অপশনগুলো পর্যবেক্ষণ করে একটা ডকও মানে ইন্টারনালি বানানো হয়েছে যে এই অপশনগুলো থাকলে মোটামুটি আপনার থিমটা খুব সহজেই থিম ফারেস্টে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো তাহলে আস্তে আস্তে আগাই, অর্থাৎ থিম অপশনে গিয়ে এখানে আমাদের যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো এখানে দুইটা অংশে বিভক্ত থাকে। একটা হচ্ছে আপনি যদি এখান থেকে যান হেল্প সেকশনে, সেক্ষেত্রে দেখবেন একটা এখানে হেল্প টেক্সট গো হেয়ার, আপনি হেল্পও এখানে ক্রিয়েট করতে পারবেন যে ইউজার যদি কোনো সময় তার হেল্পের প্রয়োজন হয়, একটা অপশন বুঝতে পারছে না, সেই অপশনের ডকুমেন্টেশন এখানে থাকবে। অর্থাৎ থিম বানাইলেই হবে না, সেই অপশনগুলো একটা নন টেকনিক্যাল পারসন কিভাবে ইউজ করবে সেটাও আপনাকে চিনিয়ে দিতে হবে। তো এখানে থিম অপশনে গিয়ে এই যে হেল্প টেক্সটটা এখানে করতে হয়। তো আমরা আপাতত হেল্প টেক্সটটা দেখছি না, হেল্প টেক্সটটা বাদ থাক। এখানে আমাদের যেটা করতে হবে দুইটা অংশে ভাগ করতে হবে। হেল্পটা ধরলে তিনটা অংশ, অর্থাৎ একটা হচ্ছে কন্টেক্সচুয়াল হেল্প, আরেকটা হচ্ছে সেকশনস, আরেকটা হচ্ছে সেটিংস। অর্থাৎ হেল্প সেকশনটা বললামই, আর সেকশন মানে হচ্ছে এইগুলো, অর্থাৎ আপনি কয়টা সেকশন রাখতে চান। এইখানে আপনার এর আগে অ্যারাই এর ব্যবহার দেখছেন না, অ্যারাই দিয়ে বিভিন্ন অপশন পপুলেট করা হয়, বলছি না আমি এর আগে। তো সেই রকম এখানে অ্যারাই দিয়ে আপনি সেটিং ফিল্ডগুলো পপুলেট করবেন। প্রত্যেকটা অ্যারাই এর পরে যদি আরেকটা অ্যারাই দেন সেক্ষেত্রে একটা কি হবে, কমা হবে। এখানে দুইটা সেকশন আছে আর সেটিং অনেকগুলো আছে। তো আমরা একটা সেটিং রেখে সব সেটিংগুলো এখানে কেটে দেই, অর্থাৎ প্রথমটাই আমি রাখি, কারণ আমরা নিজেরা সেটিংসগুলো তৈরি করব, তাই না। আমরা আজকে নর্মাল সেটিংস তৈরি করব, এরপরে অ্যাডভান্স যে সেটিংসগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তীতে নাড়াচাড়া করব। আচ্ছা, এখানে কমা হবে? কমা হবে না, কমা দিলেই কিন্তু সিনট্যাক্স এরর আসবে, যদিও আসবে না, তারপরে আপনাদের ভয় দেখায় রাখলাম যাতে কমা না দেন। মানে কমা দিয়ে রাখলে সমস্যা নাই, কিন্তু যদি দুইটা অ্যারাই দিলেন একটা কমা দিলেন না, সাথে সাথে এরর আসবে। আচ্ছা, আমরা একটা সেটিংস রাখলাম জেনারেল সেটিংস, ঠিক আছে। আর একটা সেটিংস রাখলাম যে সোশ্যাল লিঙ্কস, এটা আইডি দিলাম সোশ্যাল
লিঙ্কস। আর এইবার আমি সেটিংটা তৈরি করি। এখানে অ্যারে এর মধ্যে অনেকগুলো সেটিং আছে। সেটা প্রথমটা হচ্ছে লেবেল, অর্থাৎ আপনার এটা নাম কি থাকবে। দ্বিতীয়টা আইডি, ইউনিক আইডি, যেটা দিয়ে আমরা কল করব। তৃতীয়টা হচ্ছে টাইপ, কি টাইপের সেটিং আপনি চান। এখানে অনেক প্রকারের, প্রায় মনে হয় 20 থেকে 25টা টাইপ আছে, সেইগুলো ব্যবহার করতে পারেন। ডিইএসসি মানে হেল্প টেক্সট, যে ইচ সেটিংস এর আপনি ডিসক্রিপশন দিতে পারবেন সেটা। এসটিডি মানে ডিফল্ট ভ্যালু, আপনি ডিফল্ট যদি কোনো ভ্যালু রাখতে চান, যে ইউজার সেটিং করলো না তাও ডিফল্ট একটা ভ্যালু থাকবে, সেটা যদি চান সেটা। রোজ, পোস্ট টাইপ এগুলো আমাদের লাগবে না। এখানে পোস্ট টাইপ যদি আপনি দেন, সেই পোস্ট টাইপের ক্ষেত্রেই এটা শো হবে। ঠিক একইভাবে ট্যাক্সোনমি, ক্লাস এগুলো লাগবে না, আমরা এইগুলো কেটে দিব শুধুমাত্র এসটিডি রেখে। তো আমি একটা সেটিং দিলাম যে ফেসবুক লিংক, এখানে নাম দিলাম ফেসবুক, আর টাইপ দিলাম টেক্সট, অর্থাৎ এটা একটা টেক্সট বক্স, মানে সরি টেক্সট ফিল্ড হবে, এজন্য টাইপ দিলাম টেক্সট। আর হেল্প টেক্সট আমি নিলাম ফেসবুক ইউআরএল। আর এই যে সেকশন, এই সেকশনের আইডিটা আর এই আইডিটা মিল হতে হবে, যাতে ওইটা ওই সেকশনে যায়। তো এরপরে আমি যদি থিম অপশনে রিফ্রেশ করি, 2-3 বার রিফ্রেশ করবেন, এখানে একবার রিফ্রেশ করলে হয় না কেন জানি। তো এখানে সোশ্যাল লিঙ্ক সেকশনে যদি আমি যাই, আচ্ছা এখানে কোনো একটা ভুল হয়েছে, আইডি সোশ্যাল লিঙ্কস, আরেকবার রিফ্রেশ দেই। আচ্ছা জেনারেলে বোধহয় একটা দিতে হবে, অথবা আমি এটা কেটে দেই, জেনারেলটা কেটে দেই। হ্যাঁ, ওই মানে প্রথম অপশন রাখছি কিন্তু তার জন্য কোনো সেটিং নাই, এজন্য সমস্যাটা হচ্ছিল। যাক, এটা আমার জন্য নতুন কিছু। তো এখানে আমরা সোশ্যাল লিঙ্কস নামে রাখলাম, পরবর্তীতে আমরা আরো সেকশন লাগলে করে নেব। তো সেটা হচ্ছে ফেসবুক লিংক। তো এসটিডির ব্যাপারটা আপনাদের দেখাই। মনে করেন আমি এসটিডি রাখছি, যে এইচটিটিপি facebook.com। তো তারপরে আমি এবার থিম অপশনে গেলে এখানে দেখা যাবে, আচ্ছা এটার মানে প্রথমেই দিতে হবে, তখন দেখবেন এটা আসবে। এই যে এখানে দেখেন ফেসবুক ডিফল্ট একটা ভ্যালু, যেই ভ্যালুটা আমার প্রয়োজন সেই ভ্যালুটা আসছে। এই ভ্যালুটা অনেক সময় আপনাদের আসবে না, যদি আমি একবার সেভ করে ফেলি তখন তার ডিফল্ট ভ্যালুর কোনো মানে কাজ নাই। এই জন্য সেভ করার আগেই এটা দেখবেন আসবে ডিফল্ট ভ্যালু, অর্থাৎ এসটিডি দিলে কাজ করবেই মাস্ট। কিন্তু সেটা নাও দেখাতে পারে, না দেখালে ঘাবড়ানোর কিছু নাই। যখন আমরা একবার সেভ করে ফেলবো তখন তার ডিফল্ট ভ্যালু দেখানোর দরকার নাই, তখন তো আমরা যেটা সেভ করবো সেটাই দেখানোর দরকার, তাই না? তো তাহলে আমরা এখানে ডিফল্ট ভ্যালুটা দেখলাম আর এটা দেখলাম। তো এখন আমরা ফেসবুক লিংক দিয়ে একবার সেভ করে দেখি যে আসছে কিনা। ফেসবুক লিংক, এবার সেভ চেঞ্জ দিলে এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে আমাদের ফেসবুক লিংক আসছে, তাই না? আসবে না? আসবে না, কারণ আমরা শুধুমাত্র কি অপশনে সেট করছি, আমরা তো এখানে সেট করি নাই। হ্যাঁ হ্যাঁ, ফুটার পিএইচপি তে আমাদের এখানে কল করা লাগবে। তো ফেসবুকে ইনস্ট্রাকশন আছে যে এখানে আপনি সিঙ্গেল ডাটা নেবেন কিভাবে। আমরা ডাবল ডাটা আপাতত দেখছি না, কন্ডিশনাল ডাটা আমরা যেভাবে কাস্টম ফিট করলাম সেভাবে দেখব। তো ফুটার পিএইচপি তে আমি যাই, ফুটার পিএইচপি এই তো এইখানে, তাই না? এইচআরইএফ দিতে হবে এইখানে, তাই না? তো এখানে আমাদের 4টা আছে। তো আমরা কি করব, একটা ভেরিয়েবল নিব, পিএইচপি শুরু শেষ। আর এখানে পিএইচপি হবে না, এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম যে আচ্ছা হোক, সমস্যা ছিল না। ফেসবুক লিংক ইজ ইকাল টু এখান থেকে পাবে। ঠিক একইভাবে ড্রিবল লিংক, টুইটার, পিন্টারেস্ট, ঠিক একইভাবে এখানে ফেসবুক, ড্রিবল, টুইটার,
পিন্টারেস্ট। আর এখানে আমরা এটা করে ফেলি থিম অপশন, ফেসবুক, টুইটার, ড্রিবল, আর এটা কি পিন্টারেস্ট। তাহলে এখানে কিন্তু এখন আমাদের কল করতে হবে, তাই না? অনেক ঝামেলা মনে হচ্ছে কেন? অপশন তৈরি করছি আর এখানে অপশন দিচ্ছি, এইটুকুই তো কথা, তাই না? আপনি প্রথমে থিম অপশনে যাই অপশন তৈরি করছেন, এবার এখানে অপশন সেট করছেন। একবার করলে তারপর না ঝামেলা মনে হবে না। অর্থাৎ আমরা এখানে যেটা করলাম, এইখানে আমরা অপশন তৈরি করলাম, অপশন তৈরি করবার এখান থেকে আমরা একটা ভেরিয়েবল দিয়ে অপশনগুলো গেট করে রাখলাম, তারপরে সেইগুলোকে ইকো দিয়ে আমরা কল করলাম, তাই না? তো এবার আমরা সেটিংয়ে যাই, 2-3 বার রিফ্রেশ করি। আচ্ছা, একবার রিফ্রেশে আসছে। এবার সেভ করি এগুলা ডাটাগুলা। সেভ করলে দেখা যাবে যে এখন কিন্তু আমাদের যেই ডাটাটা, সেই ডাটাটা এখানে চলে আসছে। একটা ভুল হয়েছে আমার এখানে, ও সরি, আমার যেটা ভুল হয়েছে যে এই যে ডাটাগুলো নিচ্ছি, এই ডাটাগুলো ভেরিয়েবল হিসেবে নেওয়ার কারণে এগুলো কিন্তু এখানে শো করছে, অর্থাৎ এই ডাটাটার ভ্যালুটা শো করছে। আপনি যদি দেখেন যে এই এর আগে দেখবেন যে এই লিঙ্কগুলো আসছে, অর্থাৎ হ্যাঁ, এই যে এর আগে দেখেন এই যে লিঙ্কগুলো আসছে, কোথা থেকে আসছে? এই ভেরিয়েবল থেকে আসছে। অর্থাৎ আমরা ভেরিয়েবলে চাচ্ছি না যে এটা প্রিন্ট হোক, এখানে কি করে দেব? ফলস, ট্রু এর জায়গায় ফলস করে দিব। এরপর যদি আপনি যান সেক্ষেত্রে দেখবেন যে যাই নাই না, না সেভ করছি, না ওই আইডি চেঞ্জ করার সাথে এটা হবে না, ভেরিয়েবল হিসাবে নিয়েছি, এই জন্যই বোধহয় এটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে ডাইরেক্টলি দিয়ে দিই। ভেরিয়েবল না নিয়ে ডাইরেক্টলি দেই, সেই ক্ষেত্রে এখানে তো ফলস হবে না, কিন্তু ফলস আর ট্রু এটার কালারটা চেঞ্জ হওয়ার কথা ছিল। আচ্ছা, এখন দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই, এই যে ফেসবুকের এটা আসছে, ওইটাই এটাই, তাই তো বলি। এই যে এখানে না, কোটেশন হবে না ফলস দিলে। দেখো যে পিএইচপি যদি একটু ভালো জানতাম তাহলে আপনাদের এই কনফিউশনে ফেলতে পারতাম না। আচ্ছা, আমি আরেকবার রিভিউ করি। হ্যাঁ, এইখানে অপশন তৈরি করতে হয়, এটুকু তো বুঝতে পারছেন যে অপশন কিভাবে সেকশনে, নির্দিষ্ট সেকশনে অপশন যাচ্ছে, বুঝতে পারছেন না? আরেকবার বোঝাই দেব সেকশনে কিভাবে অপশন যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের 3টা সেকশন আছে। নাম্বার 1 সেকশন হচ্ছে হেল্পের জন্য, অর্থাৎ হেল্প সেকশন তৈরি করার জন্য। তো হেল্পটা যেহেতু এখন আমরা করছি না, সেহেতু এটা বাদ, অর্থাৎ কন্টেক্সচুয়াল হেল্পে যা থাকবে এটা আপনি এখানে এরকমই থাক। তারপরে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকশনস অ্যান্ড সেটিংস। সেকশনগুলো আপনি করতে পারেন আপনার ইচ্ছা মতো, যে আপনার থিমে যেই সেকশনগুলো লাগবে সেগুলো ইচ্ছা মতো পরবর্তীতেও যুক্ত করা যাবে। তো এটা হচ্ছে আমি একটাই সেকশন নিছি, যে অ্যারাই দিয়ে টাইটেল এবং আইডি, এছাড়াও আরো অনেক কিছু নেওয়া যায়, তো সেটা আমাদের দরকার নাই, টাইটেল আইডি নিলে আমাদের এনাফ।
আর তারপরে আবার সেটিংসের মধ্যে এবার অ্যারাই দিয়ে এবার আপনি এখানে নেবেন, এটা আসলে অ্যারাই না, এটার মানে কথাটা হচ্ছে অ্যারে, ঠিক আছে। তো এটা দিয়ে আপনি এখানে দেবেন যে আপনার সেটিংসটা, সেই সেটিংসটার যেই অপশনগুলো আছে সেটা হচ্ছে লেভেল, ফেসবুক লিংক, আইডি, ফেসবুক, অর্থাৎ আইডিটা হতে হবে আপনার ইউনিক, কোনোটার সাথে কোনোটার আইডি যেন না মিলে যায়। আপনার যদি লেভেল মিলে যায় সমস্যা নাই, টাইপ মিলে যায় সমস্যা নাই, যেখানেই আইডি দেখবেন সেখানেই আপনি মনে করবেন এটা ইউনিক। আপনার আইডি কার্ডের সাথে আরেকজনের আইডি কার্ড কি মিলবে? এই জন্য এটার নাম হয়েছে আইডি। তো তাহলে এই অপশনগুলো তৈরি করলে দেখা যাচ্ছে যে আমাদের এই সেটিংসে আমরা দেখছি যে এইখানে এই সেটিংসগুলো আসছে। যদি আরো সেটিংস সেকশন তৈরি করেন সেক্ষেত্রে সেই সেকশনে ক্লিক করলেই কিন্তু এইগুলো হারাই যায়, আমাদের দেখাবে যে ওই সেকশনগুলো, যেই অপশনগুলো আমরা তৈরি করেছি। তো এইগুলো আসছে। এরপরে আমরা কি করলাম যে অনেকগুলো অপশন নেওয়ার দরকার, আমার এখানে অনেকগুলো অপশন নেওয়ার দরকার। সেই অপশনগুলো আমরা ভেরিয়েবলের মাধ্যমে সেট করলাম। ভেরিয়েবল কেন সেট করলাম? যে এখানে যাতে আমরা ইকো করে সেটা নিয়ে নিতে পারি। এটা আমরা ইকো করে দেই এখানে, এখানে যদি আপনি ডাইরেক্টলি নিতেন এটা তাও সমস্যা ছিল না। আমরা এইভাবে ডাবল করে নিলাম এই কারণে যে পরবর্তীতে একটু পরেই যখন আমরা ই ফিল্ডস করে করব, যেমন ই ফিল্ডস বলতে বোঝাচ্ছি যে থিম অপশন থেকে যদি সে এখানে মনে করেন আমি অপশন দিলাম যে এখানে মনে করেন শুধু ফেসবুক টুইটার না, একটা কোম্পানি প্রোফাইলে তো আরো লিঙ্ক থাকতে পারে, আমি 25-26টা সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক এখানে দিয়ে রাখলাম, ঠিক আছে। সে যেটা পূরণ করবে সেটাই শুধু শো করবে, এরকম অপশন যদি করতে যাই সেই জন্য আমাদের তো ভেরিয়েবল নেওয়া লাগবেই, তাই না? সেই জন্য আমি এখানে ভেরিয়েবল আপনাদের নিয়েই এখানে রাখলাম যাতে প্রথম অবস্থাতেই আপনারা শিখে যান। তো এখানে আমি ফেসবুক লিঙ্কটা দিলাম কি করে, ভেরিয়েবল দিয়ে ডাটা নিলাম, এই ডাটাটা ওইখানে শো করছিল বলে আমরা কি করলাম, ফলস করে দিলাম যাতে ডাটাটা শো না করে। আমার যেখানে শো করার দরকার ডাটা এইচআরইএফ এর মধ্যে দরকার, আমি ওইখানেই শো করব। শো করানোর জন্য আমরা তো কোড ব্যবহার করছি, শুধু শুধু আমরা যেখানে ভেরিয়েবল নেব সেখানে শো করার দরকার কি? তো সেই জন্য আমরা এখানে ফলস করে দিলাম। আর এরপরে এইচআরইএফ এ আমি এটা কল করে নিলাম যে ফেসবুক লিংক, এখানে ফেসবুক লিংক প্রিন্ট হবে। তো এখন আসেন যে মনে করেন যদি ফেসবুক লিংক ইউজার দেয় সেই ক্ষেত্রে এটা আসবে, কিন্তু সেই ক্ষেত্রে কোনো ডিফল্ট ভ্যালু দেওয়া যাবে না। ডিফল্ট ভ্যালু দিলেই তো সেই অপশনটা সেট হয়ে থাকলো আগে থেকে, তাই না? যদি ভ্যালু ওইটা ডিফল্ট ভ্যালু রাখা যাবে না। অর্থাৎ আমরা এখন ট্রাই করি ফেসবুক প্রত্যেকটাতেই দেই ডিফল্ট ভ্যালু ছাড়া, সেভ করলাম। আর এবার ওই যে আপনাদের এর আগে দেখানো হয়েছিল পেজ পিএইচপিতে, তাই না? ওই একই কোড কিন্তু এখানে ব্যবহার হবে। অর্থাৎ ইফ যদি ফেসবুক থাকে ইনডিফ, সেক্ষেত্রে ফেসবুক শো করাও। আচ্ছা, এবার আমি এখানে দেই যদি ফেসবুক থাকে ফেসবুক, ড্রিবল থাকলে ড্রিবল, টুইটার থাকলে টুইটার, পিন্টারেস্ট থাকলে পিন্টারেস্ট। তাহলে আমরা এখানে কি করলাম বুঝতে নিশ্চয়ই পারছেন, যেহেতু কাস্টম ফিল্ড করা হইলো, অপশনের কাজও করা হইলো, সেই জন্য আশা করি এটা বলা লাগবে না। তো আমি এখন ফেসবুক মুছে দিলাম, টুইটার মুছে দিলাম। তো সেভ চেঞ্জ করে যদি এখন দেখি তাহলে কোন দুইটা দেখা যাওয়ার কথা? আচ্ছা, এখন তাহলে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখা যাচ্ছে ড্রিবল আর পিন্টারেস্ট। এখন মনে করেন আমি চাচ্ছি যে ফেসবুক ওখানে শো হবে, সেক্ষেত্রে আমি যদি ফেসবুক লিঙ্ক দিয়ে সেভ করি তাহলে এখানে দেখা যাবে যে এখানে ফেসবুক লিঙ্কও চলে আসে। তাহলে আমি ইচ্ছা মতো এখানে আইকন সেট করতে পারলাম না? অর্থাৎ এখন যদি আমার থিমে এখানে আমি যতগুলো সোশ্যাল নেটওয়ার্কিং আছে, এই যে fontosam.io আইকনস, এইখানে গিয়ে আপনি এখন এটা আপনাদের কাজ থাকলো লিখে রাখেন যে এখানে দেখবেন সোশ্যাল, হ্যাঁ এই যে এইখানে আপনি এই যে যত ব্র্যান্ড আইকন আছে এখান থেকে যেগুলো মোস্ট পপুলার, যেমন অ্যান্ড্রয়েড, অ্যাপেল, তারপরে এগুলো যা আছে আপনি এখান থেকে
25টা আইকন সেট করে রাখবেন। হ্যাঁ, এই যে এখানে এখানে আইকন চেঞ্জ করার নিয়ম কি, এখানে দেখেন এখানে আপনার আইকন এ ক্লাস ফেসবুক, তাই না? এটা থেকে তো আইকন আসছে। আপনার যদি এ ক্লাস এখান থেকে দেখবেন ওইটার ফন্ট অসামের পুরাতন ভার্সন ব্যবহার করা আছে, ঠিক আছে? এফ এ নাই কিন্তু এখানে। হ্যাঁ, এইখানে এই যে না না ইমেজ দেওয়া নাই, আইকনই দেওয়া আছে, কিন্তু এটা বললাম না ফন্ট অসামের হচ্ছে পুরাতন ভার্সন বলে ওইখানে ওইটা পুরাতন ভার্সনে কিন্তু শুধু ওই এফ এ ছিল না, এই যে হ্যাঁ এই যে ও এখানে ইমেজ ব্যবহার করা আছে। আচ্ছা, তাহলে সমস্যা নাই, আপনারা একটা কাজ করবেন, এখানে ফন্ট অসাম দিয়ে সেট করেন, সমস্যা কি? আপনারা তো পারবেন, ফন্ট অসাম দিয়ে সেট করতে পারবেন না? তারপরে এবার আপনি এখানে আপনি সেট করেন যে আই ক্লাস অমক, আই এর লিঙ্ক অমক, এখানে আপনি 25টা সেট করবেন, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কিং এর এখানে আমি দেখতে চাই যে 25টা এখানে সেট করছেন। আমি যদিও দেখবো না, আপনারাই দেখবেন। তো এটা কিন্তু এনশিওর করবেন যে যেদিন যে টাস্ক দেওয়া থাকে সেদিন সেটা প্র্যাকটিস করে যদি করে ফেলেন সেক্ষেত্রে সেটাই বেটার। তো এখানে করে ফেলেন যেই 5টার বা 6টার ইউজার সেট করবে সেইগুলা কিন্তু এখানে দেখাবে, বুঝতে পারছেন? তাহলে এটা আপনারা আগামী দিন করবেন। আর নেক্সট ডেতে আমরা স্পেসিফিক ভ্যালু এর ভিত্তিতে দেখব, এবং অপশন ফ্রেমওয়ার্কে আরো যেই ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, সিএসএস কাস্টমাইজ, তারপরে আরো যে ফাংশনগুলো সেগুলো শিখব। আর আগামী মানে গত ক্লাসের কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন।